প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী কাজী শুভ। শুভ দুপুর ভাইয়া। ধন্যবাদ। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ। শুভকে পেয়েছি এবং আমাদেরও শুভ দুপুর। সুতরাং জানতে চাইবো যে দুপুরটা কিভাবে কাটে? দুপুরটা নর্মালি আমাদের রাত জাগি তো, উঠতে উঠতে একটু দেরি হয়। আচ্ছা। তো ওই যা হয় আর কি, কাজ না থাকলে তো বাসায় থাকে, আর শুটিং টুটিং থাকলে তখন বাইরে থাকি আর কি, সকালবেলা বের হয়ে যাই, এই আর কি। তার মানে আলস্যে মোড়ানো দুপুরটা খুব কম কাটানোর সুযোগ হয়। হ্যাঁ, সেরকমই কিছুটা। ছোটবেলার দুপুরগুলোর কথা মনে পড়ে? দুষ্টমিতে ভরপুর যখন ছিল। তো আসলে ম্যাক্সিমাম সময় স্কুলেই, বা যদি বলি কলেজ লাইফেও সেরকমই। তো তখন তো স্কুলে যেতে হতো, সকালবেলা যেতাম, এবং দুপুরবেলাটা যদি টিফিনের সময় থাকতো তখন টিফিনের ওই ফাঁকে একটু খেলাধুলাও থাকতো। আচ্ছা, তখন অন্যরকম ছিল। আবার স্কুল বাঙ্ক করেছেন কখনো? না, তা তো হয় টুকটাক। আর আরেকটা স্মৃতি মনে পড়ে, আমি গ্রামে আমার যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি বা তারপরে হাই স্কুলে উঠি, ওই সময়টাতে আমার গ্রামের বাড়ি বরিশাল। তো সেখানে আমার মনে আছে আমি দুপুরবেলা আমরা সবাই মিলে, আমাদের বাড়ির কাছাকাছি খাল আছে, সেখানে আমরা সবাই মিলে একসাথে গোসল করতে যেতাম, অনেকক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করতাম, বেশ দারুণ একটা সময় কাটতো। কি সুন্দর একটা শৈশব আমরা পেয়েছি, সত্যি আমরা ভীষণ লাকি বলা যায়। এখনকার সময়ের বাচ্চারা কিন্তু এত দুরন্তপনায় ভরপুর শৈশবটা আসলে পায় না। না, এটা আসলে এখন এই বাচ্চারা এগুলো আসলে মিস করে। আরো অনেক স্মৃতি আমরা ওখানে আমাদের বরিশালে পানের যে বাগান বলি, বরজ বলি আমরা, সেখানে যেতাম। সেখানে যে বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই তো হাঁস মুরগি টুকটাক থাকি, পালে। এটা আবার ওই বনবিড়াল বা শিয়াল এরা আবার খুব আক্রমণ করতো, তাদেরকে আবার আমরা শিকার করতে যেতাম। অন্যরকম আনন্দ, মজা, খেলাধুলা তো আছেই। আচ্ছা, গানের সাথে সময়টা কোন টাইমটাতে বেশি কাটানো হতো? দুপুরের টাইমে না বিকেলের টাইমে? সত্যি বলতে আমার ছোটবেলাটা আসলে দুই জায়গাতে কেটেছে। আমি যদি বলি, যখন হাই স্কুলে আমি উঠি, তারপরেই আমি খুলনাতে চলে যাই। বাবা ওখানে চাকরি করতেন, তো সেই সূত্র ধরে খুলনাতেই ওখানে অনেক সময় কাটে আমার, ইন্টার পর্যন্ত ওখানেই থাকি। তো ওখান থেকেই আসলে মূলত একাডেমিক শিক্ষাটা যদি বলি, গানের আমার শুরুটা হয়েছিল তবলার মাধ্যমে। তো ওখান থেকে আমি প্রাতিষ্ঠানিকভাবে তবলা শিখি, দেন আস্তে 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 একটু একটু স্টেজ প্রোগ্রাম করি। তখন আসলে একটা রুটিনের মধ্যে চলে এসেছিলাম। দেখা গেলো যে প্রত্যেক শুক্রবার আমি একাডেমিতে যেতাম লিসেন নেওয়ার জন্য সকালে, আর নির্দিষ্ট একটা টাইমে প্রতিদিন চেষ্টা করতাম একটু প্র্যাকটিস করার। আর গান যদি বলি, গানটা আসলে গাইতে গাইতে আমি গায়েন, বন্ধু মহলে গাইতাম, সবাই উৎসাহ দিত। সেটার আসলে কোনো সময় বলতে নেই, যখন আড্ডায় বসতাম গান গাইতাম। আর ফ্যামিলিতে গান বাজনার একটা পরিবেশ তো ছিল, তো টুকটাক সঙ্গত করতাম, আব্বা গান গাইতেন। তো ওইভাবে পারিবারিকভাবেই একটা সঙ্গীতের আবহের মধ্যেই ওই পরিমণ্ডলটা আপনার ছোটবেলা থেকে ছিল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো স্বাভাবিকভাবে পরিবার থেকে এই সহযোগিতা থাকলে বা এই পরিবেশটা থাকলে একজন সঙ্গীত শিল্পীর জন্য অনেক সুবিধা হয়, কিন্তু তারপরও একজন কিন্তু মানুষ হিসেবে চিন্তা করে যে আচ্ছা প্রফেশন হিসেবে অন্য একটা জায়গায় যাওয়ার, বা আমাদের ফ্যামিলিতে যেরকম থাকে যে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারই হবে, সেক্ষেত্রে আপনার কি কখনো মনে ছিল এটা যে আপনি সঙ্গীত শিল্পী হতে চান? না, এটা কখনোই চিন্তা করিনি। গান আসলে শখেই গাইতাম, প্রফেশনালি এটাকে নিব এটা চিন্তাই করিনি, কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এটা একটা পর্যায়ে যে আমি যখন আমার প্রথম অ্যালবামটা বের হয়, অনেক স্ট্রাগল ছিল অবশ্যই। বলি শুরুটা 2007-এর দিকে আমি দূরবীন ব্যান্ডে জয়েন করি, শহীদ ভাইয়ের অনেক বেশি অবদান। ওইরকম একটা ব্যান্ডে তখন আমাকে উনি ইনক্লুড করেছেন আমাকে। তারপর আরফিন রুমি তো আছেই, তো আমরা সবাই তখন একসাথে ব্যান্ডে একসাথে কাজ করি। তো প্রথম অ্যালবাম যখন 2009 সালে সাদামাটা অ্যালবামটা যখন বের হয়, তখন তো স্বাভাবিক আমি তার আগে থেকে স্টেজে টুকটাক গান গাই, প্রফেশনালি টুকটাক গান গাই, খুব চেষ্টা স্টেজে গান গাওয়ার, কেউ যদি একটু গান গাইতে সুযোগ দেয়, এরকম একটা বিষয় ছিল একটা সময়। তো এই যে কষ্টটা, তারপরে অ্যালবামটা বের করলাম, তারপরে মানুষের অনেক ভালোবাসা পেলাম। তো তখন আস্তে 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 ফ্যামিলিও আসলে ওইভাবে চায়নি যে আমি প্রফেশনালি গানটা করি, কারণ আমার বড় বোন ডাক্তার, ভাই সেও অ্যাকাউন্টসে জব করে। তো গান বাজনা ছিল শখে করতে হবে, কিন্তু প্রফেশনালি এটাকে নেয়ার ওই সায়টা ছিল না। বাট একটা পর্যায়ে যখন আস্তে আস্তে ভালো করলাম, মানুষের ভালোবাসা পেলাম, তারপরে স্বাভাবিক সবাই তখন
ভালোবাসবেই, এটাই স্বাভাবিক। তখন আসলে অ্যাপ্রিসিয়েশনটা চলেই আসে, চলেই আসে। নিজের কষ্টে পাওয়া আসলে অ্যাচিভমেন্ট বলা যায়। আচ্ছা, আপনি বলছিলেন ভাই যে দূরবীন ব্যান্ডে জয়েন করার যে সময়টাতে আসে, তার আগে থেকে তো আপনি স্টেজ শো করছিলেন, তো হঠাৎ করে কি মনে করে দূরবীনের সাথে যুক্ত হলেন? হ্যাঁ, মনে করে বলতে আমরা ধানমন্ডি 8 নাম্বার, এটা অনেকেই জানে, ওখানে বেশ রবীন্দ্র সরোবর, ওখানে বেশ আড্ডার একটা জায়গা, এখানে আমরা রেগুলার আড্ডা দিতাম। তো ওই আড্ডা দিতে দিতেই আমরা রেগুলার ওখানে সবাই সন্ধ্যার পরে আমাদের যেতেই হবে, ওখানে গান গাইতেই হবে গলা ছেড়ে। হ্যাঁ, সবাই আসতো, একসাথে গান গাইতাম। তো শহীদ ভাই আমাদের দূরবীন ব্যান্ডের যিনি কর্ণধার, তো শহীদ ভাই এসে আমাদের গান শুনতেন। আচ্ছা। তো একটা পর্যায়ে ওই আড্ডার ছলে শহীদ ভাই বললেন যে শুভ, তুমি তো ফোক করো, তাইলে আমাদের ব্যান্ডে তুমি জয়েন করো। দেন এটা তখন আমার জন্য আসলে অনেক বড় একটা বিষয় ছিল, প্রাপ্তি ছিল। এবং দূরবীনটা আপনাকে আসলে ওইভাবে করে পরিচিতিও দিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি। পরবর্তীতে যদি বলি শহীদ ভাইয়ের কারণেই আমি আজকে কাজী শুভ, মানে ওনার ওই সময় ওই সাপোর্টটা না থাকলে আসলে টাফ হয়ে যেত। এবং তারপরে যদি আমি বলি যে আরফিন রুমি, কারণ ওই অ্যালবামটা কিন্তু রুমিরই টোটালটা কম্পোজিশন ছিল, এবং রুমির জীবনের ফার্স্ট কম্পোজিশন করা অ্যালবামই ছিল ওটা। এবং রুমি মানে অ্যাজ এ কম্পোজার, একজন সিঙ্গারের জন্য এই ডেডিকেশন এটা কেউ করবে না, কারণ রুমি নিজেও অনেক ভালো গায়, আমিও গাই। একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীর জন্য এই ভালো চিন্তাটা করা, এটা কিন্তু বেশ টাফ। মানে কম্পিটিটিভ চিন্তাটা না করে ভালো চিন্তা করা। আমার মনে হচ্ছে আমি রাত্রেবেলা ওর পাশে বসে আমি একসাথে কাজ করতাম, দেখা গেল যে দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা একসাথে থাকতাম, মানে নতুন সৃষ্টির একটা প্রয়াস, অল টাইম একটা সুর আসবে, আমরা কিভাবে নতুন কাজ করব। এবং ও প্রচন্ড রকম ডেডিকেশন ওর কাজের প্রতি, মানে খুবই পরিশ্রমী, তখন অনেক পরিশ্রম করেছে আমার এই অ্যালবামটার জন্য। তো আমি দেখা গেল আমি ঘুমিয়ে যাচ্ছি, ও ঘুমায়নি, ও আমার গানের কাজ করে যাচ্ছে। মানে এই যে ডেডিকেশন, এটা আসলেই ডেডিকেশন থাকলে আসলে একটা জায়গায় যাওয়া যায়। অবশ্যই। এবং আপনাদের বন্ধুত্বে যে কেমিস্ট্রি, আমার কাছে মনে হয় আপনাদের কাজে সেটার ছাপটা অনেকখানি পড়েছে। রাইট, হ্যাঁ। আমরা একটা সময় ওই যেমন একদম শুরু থেকে আমরা একসাথে, তো আমাদের এই দুজনের কষ্টটা ছিল, এবং প্রচন্ড রকম স্ট্রাগল ছিল আসলে ওই পিরিয়ডটা। আচ্ছা, আসলে আমরা না সফলতাটুকু দেখি, কিন্তু সফলতার পেছনে যে এত এত গল্প, এত এত না পাওয়ার যে কষ্ট, সেটা কিন্তু কখনো দেখি না। ভাইয়া, আড্ডার এই মুহূর্তে আপনার কাছ থেকে একটি গান শুনতে চাইবো, কোন গানটি শোনাবেন আমাদের? ওকে, রিসেন্টলি একটা গান রিলিজ হলো, এটার টাইটেল হচ্ছে কলাপাতার ঘর। এটা হানিফ খানের কথা ও সুর, আর আহমেদ সজীবের মিউজিক ছিল। একটু করে গাইছি, নতুন গান। শুনি। বন্ধুর মনে নাই, মনে নাই আমার কথা, বন্ধুর মনে নাই, বন্ধুর মনে নাই, মনে নাই আমার কথা, বন্ধুর মনে নাই। কলা পাতার ঘর বানাইয়া খেলছি বোঝামাই, ভুলে গেছে বন্ধু আমার, আমি ভুলি নাই। বন্ধুর মনে নাই, মনে নাই আমার কথা, বন্ধুর মনে নাই। এরকম আর কি। অনেকটা ফোক ঘরানার গান। হ্যাঁ, অবশ্যই ফোক ঘরানার গান। মানে এই গানটা মূলত আসলে আমরা ছোটবেলায় এরকম সবারই এরকম স্মৃতি থাকে যে ওই একটু কলাপাতার ঘর বানিয়ে এরকম অনেকেই করেছে ছোটবেলায়, যে তখন ওই পুতুল খেলার ছলে আর কি, বিয়ে বিয়ে খেলা। তো অনেকেই গানটা শোনে এবং বলে যে নস্টালজিক হয়ে যায়, এই আর কি, ছোটবেলার কথা মনে পড়ে। সেটাই, মানে একটি গান যখন পুরাতন কোনো স্মৃতির সাথে বা কোনো মানুষের গল্পের সাথে কানেক্ট করতে পারে, সেটাই কিন্তু একটি গানের সফলতা। আচ্ছা, দূরবীন ব্যান্ডের প্রসঙ্গে ছিলাম, তারপরে তো ব্যান্ডটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার কারণটা কি ছিল, বা তারপরে আসলে আপনার নিজের সার্ভাইভাল যে মেকানিজম, সেটা কি ছিল? আসলে শহীদ ভাই যদি বলি, শহীদ ভাই আসলে উনি তো ভাই আসলে মূলত শখের বশতেই গান করেন। তো ব্যান্ডের একটা গতি আলাদা আসলে, মানে এটা মানে প্রচণ্ড রকম রুলস রেগুলেশন মেনেই চলতে হয়, এবং বেশ একটা বাইন্ডিংসও থাকে। কিন্তু একটা টিম একসাথে রান করা বেশ টাফ। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আসলে মানে সোলো, যেহেতু এটা আমার প্রফেশন, অনেক সময় সোলো কেরিয়ারের ক্ষেত্রে অনেক সময় দেখা গেলো যে আমার একটা শো আগে পড়ে গেল, তো অ্যাট এ টাইম দূরবীনের একটা শো পড়ে গেল, তো এটা একটা মানে ঝামেলার তৈরি হয়ে যায় তখন, কমিটমেন্টের জায়গাটা, মানে তখন একটা জটিলতা তৈরি হয়ে যায়। আরও অনেক বিষয় থাকে, দেখা গেলো যে অনেক সময় মিলানো কঠিন হয়ে যায়। তখন আমরা একটা ডিসিশনে উপনীত হলাম যে মনে হয় আমার যার যার মতো চলাটাই ভালো, বাট আমাদের বন্ডিংসটা এখনও আছে।
আগের মতো সম্পর্কটা এখনো আছে, আমরা একই সাথে চা খাই, একই সাথে আড্ডা দিই, ফ্যামিলি সেই সম্পর্কটা এখনো পর্যন্ত আছে। কখনো কি এই দলটি আবার নতুন করে সামনে আনার পরিকল্পনা করেন? দূরবীনের জায়গা আছে, দূরবীনের মতো গান করছে, চলছে, মানে ওটা আসলে মানে যেহেতু জটিলতা তৈরি হয়ে যায়, মানে তার নিজস্ব গতিতে সে বহমান, তো সেটা মানে আপাতত এরকম থাকাটাই আমরা মনে করছি যে এটা ভালো। আচ্ছা, তারপরে তো নিজের ক্যারিয়ারের এই যে এতগুলো বছর, সেই 2007 তারপরে 2004 সাল থেকে তো আপনি স্টেজ শো করছেন, এবং স্টেজ আসলে আমি ছোটবেলা থেকেই যদি বলি, যখন থেকে তবলা বাজাতাম আমি, তখনই টুকটাক মানুষ ডাকতো যে এখানে মানে তবলা বাদক নাই, আচ্ছা ঠিক আছে, মানে এর দিলে তো অসুবিধা নেই, মোটামুটি প্রোগ্রাম পার করা যাবে। তখন বিপদে পড়লে আমাকে নিত, আমিও পার করে দিতাম। তখন থেকেই মানে স্টেজ করতাম। আর গানের স্টেজটাও ঠিক যদি বলা যায় স্কুল কলেজ থেকেই টুকটাক মানে ফাংশনে থাকে না যে এই আমাদের বন্ধু ওরা একটা গান গাইতে দাও, ও একটা গান গাক, মানে এই সুযোগটা তখন একটা বড় বিষয় যে এত বড় স্টেজে এত সুন্দর সাউন্ড, গান গাবো, ওরে আল্লাহ কি খুশি, আনন্দের বিষয়। তখন থেকেই টুকটাক করি। বাট প্রফেশনাল যদি বলি, ঢাকায় যখন আসি তারপর থেকে তো বিভিন্ন স্টেজে গান গাওয়ার চেষ্টা করতাম খুব, যদি কেউ গান গাইতে দিত, এরকম একটা বিষয় যে গান গাইতে পারি, এটা প্রদর্শন করার তো একটা বিষয়। কারণ খুলনা থেকে ঢাকায় এসে এই জায়গাটা তো বেশ বড় একটা জায়গা, এখানে নিজেকে এস্টাবলিশ করাটাও বেশ কঠিন। অবশ্যই, এবং সময় সাপেক্ষ, যেটা সময়টা কিন্তু আপনি অনেক দিন নিয়েছেন, এবং মানুষের মনে এখন সেই দাগটা কেটেছে আপনার নামে, বা আপনার যে পরিচিতি সেইটা তৈরি হয়েছে, বা ভালোবাসাটা তৈরি হয়েছে। এই যে সময়ের আবর্তের সাথে সাথে গানের যে ধরন বা শ্রোতারা পরিবর্তন হচ্ছে, শ্রোতাদের রুচির পরিবর্তন হচ্ছে, প্ল্যাটফর্মগুলো পরিবর্তন হচ্ছে, বিজ্ঞাপনের মাধ্যম পরিবর্তন হচ্ছে, এগুলোর সাথে একজন সঙ্গীত শিল্পীর জায়গা থেকে এই পরিবর্তনটার সাথে আপনি কিভাবে আসলে খাপ খাইয়ে নিচ্ছেন, বা এটাতে কোন জায়গাটাতে চ্যালেঞ্জ ফেস করেন? এখন আসলে বেশ চ্যালেঞ্জিং, তারপরও আমি সবসময় চেষ্টা করি যে সময়ের সাথে চলতে, কারণ এখন অডিয়েন্স চেঞ্জ হয়েছে, তাদের টেস্ট চেঞ্জ হয়েছে, সো সেটা মাথায় রেখেই গান করা। তবে একটা জিনিস আমার যেটা মনে হয় যে বেসিক যে টেস্ট সাধারণ আমাদের বাঙালিদের, সেটা কিন্তু অলমোস্ট কাছাকাছি। যেমন আমি একটু আগে যে গানটা গাইলাম, একটা ফোক ঘরানার গান, এই গানগুলো আসলে মানুষের, বাঙালিদের মাটির গান এবং মনের গান। এগুলো সবসময় থাকবে, ভালো গান সেটা যেটাই হোক না কেন, ভালো গান সবসময় থাকবে, ভালো খারাপ সবসময়ই থাকবে, খারাপও আসবে, কিন্তু সেটা হয়তো বা খারাপটা বেশি সময় থাকে না, সেটা একটা সময় সেটা কেটে যায়, কিন্তু সাময়িক একটা অসুবিধা তৈরি করে দিয়ে চলে যায়, কিন্তু ভালোটা দিন শেষে থাকবে। আচ্ছা, আর নতুন কাজের কি অবস্থা? সামনে তো ঈদ আসছে, ঈদ উপলক্ষে নিশ্চয়ই অনেক নতুন গানের কাজ করা হচ্ছে। হ্যাঁ, ঈদ উপলক্ষে যেমন ঈদের জন্য একটা স্পেশাল কাজ, এই গানটা টাইটেল হচ্ছে সুজন সখী, এটা রিপন ভাইয়ের লেখা এবং আহমেদ সজীবের মিউজিক, আমারই সুর করা। এটা সিরি চয়েজের ব্যানারে আসছে খুব শীঘ্রই। এবং আরেকটা গান, এটা একটু ডান্স মুডের গান, আমরা স্টেজে যে টাইপের গান গাইতে পছন্দ করি বা অডিয়েন্স যে টাইপের গান শুনতে পছন্দ করে, মানে চটুল প্রকৃতির, এটার টাইটেল হচ্ছে প্রেমের ঝটকা আর কি। আচ্ছা, তো এটা আকাশ সেনের কথাও সুরে আমি গিয়েছিলাম, তো সেটাও ঈদ উপলক্ষেই আসছে। এরকম আরও বিচ্ছিন্নভাবে অনেকগুলো গান আসছে, রোহান রাজের কথা সুরে বেশ কিছু গান আসছে, তো মানে দুঃখ আনন্দ সব মিলিয়ে বেশ কিছু গান আসছে। এবং হয় কি দেখা গেল যে অনেকেই প্রোডাকশন হাউসগুলো চিন্তা করে যে একটা অকেশনকে মাথায় রেখে রিলিজ করার চিন্তা করে, তো অনেক গান আছে যে আমরা অনেক আগেই গিয়েছি, রেকর্ডিং হয়ে গেছে, সেই গানগুলো ঈদ উপলক্ষে হয়তো বা ওনারা, মানে এগুলো কি সব আপনার ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হচ্ছে? না, আমার ইউটিউব চ্যানেল না, আমার ইউটিউব চ্যানেল থেকেও আসবে। আচ্ছা, এবং পাশাপাশি অন্যান্য যে প্রোডাকশন হাউস যাদের ইউটিউব চ্যানেল আছে তারাও ছাড়বে। গানগুলো কি মিউজিক ভিডিও আকারে রিলিজ হবে? অবভিয়াসলি মিউজিক ভিডিও আকারে, কারণ মিউজিক ভিডিও ছাড়া কোনো গতি নেই। আমরা তো গানটা তো এখন শুধু শোনার বিষয় না, দেখারও বিষয়। সো এবং প্ল্যাটফর্মটা তো যেহেতু ইউটিউব মেইন প্ল্যাটফর্ম, এছাড়াও অনেক প্ল্যাটফর্ম আছে, বাট ইউটিউবটাকে আমরা এই মুহূর্তে গুরুত্ব দিই বেশি, সো সেখানে ভিজুয়ালাইজেশন একটা বিষয় থাকে, সো মিউজিক ভিডিও ছাড়া কোনো অপশন নাই। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। এত সুন্দর করে আসলে আমাদের গল্পটা হলো, ভীষণ ভালো লাগা কাজ করছে, আমার কাছে মনে হয় দর্শকদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এবং সেই সাথে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এনটিভির প্রতি রইল কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, ভালো বাংলা গানের সাথে থাকবেন। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনা আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।